জানাচ্ছি আজকের বেঙ্গল লাইন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো যে সিবিআই চার্জশিট জমা দিল, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু হলো এসএসসি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হলো। আলিপুরের বিশেষ আদালতে সিবিআই এর বিচার প্রক্রিয়া শুরু হলো। বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে সাক্ষ্য গ্রহণ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিচার, সুবীরেশ ভট্টাচার্য এসপি সিনহাদেরও বিচার। প্রথম দিন সাক্ষ্য এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। বেআইনি নিয়োগের জন্য চাপ দিতেন মুকুল রায়। পার্থ চট্টোপাধ্যায়ও আদালতে বিস্ফোরক দাবি চিত্তরঞ্জন মণ্ডলের। এসএসসি নিয়োগ মামলায় বিচার প্রক্রিয়া শুরু হলো। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহাদেরও বিচার প্রক্রিয়া শুরু হয় এবং প্রথম দিনে সাক্ষ্য এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। বেআইনি নিয়োগের জন্য চাপ আসত মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়েরও। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, একেবারে বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক মন্তব্য এসএসসির প্রাক্তন চেয়ারম্যানে। প্রীতি, একেবারেই দেখো, তিনি অভিযোগ করেছেন, অর্থাৎ তিনি যে সাক্ষ্য দিতে এসেছিলেন সেখানে তিনি জানিয়েছেন যে বেআইনি নিয়োগের জন্য কিন্তু তার কাছে চাপ দিতেন মুকুল রায়, এমনটাই তিনি জানিয়েছেন। এমনকি তিনি এটাও জানিয়েছেন শিল্পমন্ত্রী থাকাকালীন পরোক্ষভাবে কিন্তু চাপ দিতেন পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও তিনি যে এসএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এমনটাই কিন্তু আদালতে সাক্ষ্য গ্রহণ পর্বে জানান প্রাক্তন চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান, এমনটাই জানান চিত্তরঞ্জন মণ্ডল। ইতিমধ্যে আমরা জানি আলিপুর আদালতে কিন্তু চার্জশিট পেশ করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহাদের বিরুদ্ধে কিন্তু বিচার প্রক্রিয়ার ট্রায়াল শুরু হয়েছে এবং সেই ট্রায়ালেরই কিন্তু আজ প্রথম দিন ছিল এবং যেখানে কিন্তু মোট 8 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং সর্বপ্রথম কিন্তু এই প্রাক্তন এসএসসি চেয়ারম্যান তার সাক্ষ্য গ্রহণ করা হয় এবং তখনই কিন্তু তিনি বিস্ফোরক দাবি করেন। তিনি প্রথমে বলেন মুকুল রায় কিন্তু চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য। শিল্পমন্ত্রী থাকা অবস্থায় পার্থ চট্টোপাধ্যায় তিনিও পরোক্ষভাবে চাপ দিতেন। এমনকি তাকে কিভাবে প্রাক্তন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো তিনি এই বিষয়ে জানান। গোটা বিষয়টি নিয়োগের বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এমনটাই কিন্তু এদিন আদালতে এসে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন চেয়ারম্যান। ধন্যবাদ প্রীতি। এসএসসি নিয়োগ মামলায় বিচার প্রক্রিয়া শুরু। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। আপনারা জানেন যে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে যেভাবে কেন্দ্রীয় কর্মীদের উপর, অর্থাৎ রাজ্যের যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতার ঘোষণা করা হয়েছিল, সেই ভাতার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্ট। জানুয়ারি মাস পর্যন্ত স্থগিতাদেশ থাকবে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা এবং সেই ভাতার ক্ষেত্রে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশের সময় বৃদ্ধি এবং সময়সীমা বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, একেবারে আবারও রাজ্য সরকার হাইকোর্টে ধাক্কা খেলো এবং গ্রুপ সি গ্রুপ ডির কর্মীদের ভাতার ক্ষেত্রে আবার স্থগিতাদেশ দেওয়া হলো, স্থগিতাদেশের সময় বৃদ্ধি করা হলো। প্রিয়াঙ্কা, একেবারে দেখো, সবটা তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য যথাক্রমে 20,000 টাকা এবং 25,000 টাকা মাসিক ভাতার ঘোষণা করেছিলেন যখন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা। এবং তারপরেই কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা পূর্বেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন এবং সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশেরই কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হলো। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন আজকে অর্থাৎ শুক্রবার এই মামলা শুনানি ছিল এবং সেখানে কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত এই স্থগিতাদেশ বৃদ্ধি করা হয়েছে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহা তরফ থেকে। স্বপ্না, ধন্যবাদ প্রিয়াঙ্কা।
হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। জানুয়ারি মাস পর্যন্ত স্থগিতাদেশ থাকবে। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা এবং 20,000 ও 25,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তারপরেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ফের ধাক্কা রাজ্যকে ফের ধাক্কা কলকাতা হাইকোর্টের। ফের এসএসসি অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের। আগামী 23শে সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্য সরকার ও এসএসসি চেয়ারম্যানকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি পাঠানো হয়েছে। চাকরিহারা শিক্ষকরা তারা চিঠি পাঠিয়েছেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, 23শে সেপ্টেম্বর এসএসসি ভবনের অভিযান এবং এসএসসি ভবনের ডাক দেওয়া হয়েছে, কি দাবি রয়েছে প্রীতি? দেখা একেবারেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা আবারও এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন এবং তারা জানিয়েছেন 23শে সেপ্টেম্বর তারা এসএসসি ভবন অভিযান করবেন এবং তা জানিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তার পাশাপাশি এসএসসি চেয়ারম্যান তাদেরকে চিঠিও পাঠিয়েছেন এবং একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। 22শে সেপ্টেম্বরের মধ্যে যদি 2016 যেসব প্যানেলে যেসব চাকরি প্রার্থীরা তারা পরীক্ষায় বসেছিলেন তাদের ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করা না হয়, তবে 23 তারিখ কিন্তু তারা এসএসসি ভবন অভিযান করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা এবং তারা জানিয়েছেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের 2016 প্যানেলে থাকা তাদেরকে আবারও তাদের কর্মক্ষেত্রে পুনর্বহাল করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু তারা 23শে সেপ্টেম্বর এসএসসি ভবন অভিযান করবেন যদি 22শে সেপ্টেম্বরের মধ্যে এসএসসির পক্ষ থেকে ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করা না হয়। ধন্যবাদ প্রীতি। ফের এসএসসি ভবন অভিযানের ডাক দিলেন চাকরিহারা শিক্ষকরা। 23শে সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার ও এসএসসি চেয়ারম্যানকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। এই বিষয়ে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস কি বলছেন শোনাবো। 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপযুক্ত নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে পরীক্ষা হয়েছে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, সেই পরীক্ষায় আপ টু ডেট ভ্যাকেন্সি আরও অন্তত 35,000 সংযুক্ত করতে হবে। এসএসসি 2016 প্যানেলের প্রত্যেক যোগ্যজনের চাকরি নিশ্চিত করতে হবে। আমরা এই দাবিতে আগামী 23শে সেপ্টেম্বর সকাল 11টায় করুণাময়ীর মোড়ে জমায়েত হয়ে এসএসসি অভিযানে সামিল হব। কারণ আমরা এসএসসি মাননীয় চেয়ারম্যানকে 5 সদস্যের প্রতিনিধি দল গত 1 সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ডেপুটেশন এবং আমাদের আলোচনা হয় যোগ্য শিক্ষক শিক্ষিকা এসএসসি 2016 প্যানেলের তালিকা যাতে অবিলম্বে প্রকাশ করেন, কিন্তু তিনি করেননি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি যে আগামী 22শে সেপ্টেম্বর 2025 রাত 12টার মধ্যে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করুন, আর অযোগ্য যারা আছে তাদেরও তালিকা প্রকাশ করুন। নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে আমার রাসমণি বোন, আমার দিদি সহপাঠী, আমার শহীদুল্লাহরা আপনারা প্রত্যেকেই আসুন। ফের পথে জুনিয়র চিকিৎসকরা, অর্থাৎ আরজি করে যে ঘটনা ঘটেছে 13 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি এবং এই সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে আজ সিবিআই অফিস ঘেরাও করা হয়, সিবিআই অফিসে অভিযান করা হয়। ফের পথে জুনিয়র চিকিৎসকরা অভয়ের বিচারের দাবিতে বিক্ষোভ। নিউ টাউনে সিবিআই অফিস ঘেরাও, সিবিআই এর কাছে সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি। আপনারা জানেন যে সিবিআই এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি যে চার্জশিট সেই চার্জশিট আদালতে জমা দিতে পারেনি এবং দীর্ঘ 13 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কেন সিবিআই এই চার্জশিট জমা দিতে পারেনি সেই দাবি তারা করছেন। পাশাপাশি যে সিএফএসএল এর রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ রিপোর্ট, একাধিক রিপোর্টে কিন্তু একাধিক মানুষের উপস্থিতি সিবিআই নিজে আদালতে বলেছেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র একজনকেই গ্রেফতার করা হয়েছে, একজনেরই নামে সাজা ঘোষণা করা হয়েছে। তাহলে বাকি যারা রয়েছে তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, এই দাবি নিয়ে আজ সিবিআই অফিস ঘেরাও করে জুনিয়র চিকিৎসকরা।
মনে করেছিলাম যে প্রথম দিন থেকে লোকাল অথরিটি এবং রাজ্য প্রশাসন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা এই অভিযোগ করেছিলাম, সিবিআই তার প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে লিখেছেন যে হ্যাঁ এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনটা হাসাব করার চেষ্টা হয়েছে, ইললিগ্যাল ড্রিমকে ফুলফিল করার চেষ্টা করা হয়েছে। তাহলে সিবিআই অভয়ার রেপ এবং মার্ডার হয়েছে শুধুমাত্র কথা নয়, একটা ইনভেস্টিগেশনের মার্ডার করেছে বলে সিবিআই বলে আমরা মনে করছি। তাহলে তার জবাব চাইতে, তার জায়গার সামনে পরিষ্কার স্বচ্ছতা পেতে আজকে সিবিআই দপ্তর অভিযান করেছে ভয়েস অফ অভয়া, ভয়েস অফ অভয়ের পক্ষ থেকে। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। সিবিআই আমাদের জনগণের ট্যাক্সের টাকাতেই তারা চলে, ভরণ পোষণ চলে তাদের, কিন্তু তারা কি কাজ করছে সেটাই আমরা আজকে জানতে এসেছি। এর আগে 6 বার আমরা সিজিও কমপ্লেক্সে গেছি, আমরা সিবিআইকে বলেছি যে আজকে সাপ্লিমেন্টারি চার্জশিটটা কবে দেবেন। আপনারা জানেন যে নবদ্বীপে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এমন কাজ করেছে, এমনটাই কিন্তু অভিযোগ। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন সঞ্জয় ভৌমিক। রাস্তায় সঞ্জয়ের সঙ্গে বচসা কয়েকজন যুবকের, প্রাণ বাঁচাতে বাড়ি চলে যান সঞ্জয় ভৌমিক এবং অভিযোগ সঞ্জয়কে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় নিহত বিজেপি কর্মীর মা, তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। ছেলেরা মেরেছে আর মদ যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এইখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, হয় অনেক দিন ধরেই হয়। অনেক দিন ধরে হয়। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, ও অনেক টাকা পুজোর চাঁদা দিত, করতো। আমার ছেলেকেই আরেকবার মেরেছে ওই ক্লাবটাই। কারণ কি ওদের এত প্রভাব? ওদের সব ওই ছেলেরা এসে সব আসে মদ খায় আর এই সব করে। ওরা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে তো যুক্তই। ওরা কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। তৃণমূলের নেতারা ওইখানে খাতা লেখা যত কিছু সব করে। তাহলে তৃণমূল ওরা করে বলেই কি ওদের এত বারবারন্ত? সেটা জানি না, তৃণমূল করে বলে বারবারন্ত নাকি ওই মদ খাওয়া নিয়ে কোনো কিছু হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের দল। আর এই ঘটনা সম্পর্কে পুলিশ কি বলছেন শোনাবো। এটা গভীর রাত্রি হয়েছে, রাত্রি 2টা বলছে। বুধবারও আমরা জানলাম না, আমাদেরকে কোনো ইনফরমেশন দেয়নি। বৃহস্পতিবার সারাদিনও দেয়নি। তারপরে অভিযোগ পেয়েছি, আমি যথারীতি মার্ডার কেস করেছি, তদন্ত চলছে। ডেড বডি আজকে এখন পিএম এর জন্য পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি আসামি ধরার জন্য। এর পিছনে এখনো পর্যন্ত কোনো এনিমিটি পাইনি। এমনি অ্যাকসেপ্ট লিকার ছাড়া অন্য কোনো এনিমিটি বা অন্য কোনো পাটিদ্বন্দ্ব আমি এখনো পর্যন্ত পাইনি।